বাংলাদেশের রপ্তানি খাত বহুদিন ধরে অর্থনীতির প্রধান শক্তি হলেও সাম্প্রতিক সময়ে তা নানা চাপে পড়েছে। বৈশ্বিক মন্দা, কাঁচামালের দাম বৃদ্ধি, ডলার সংকট এবং প্রধান বাজার চাহিদা কমে যাওয়াকে রপ্তানি আয়ের ধীরগতি দেখা যাচ্ছে। ফলে অর্থনীতির প্রবৃদ্ধিতেও চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রয়োজন বাজার বহুমুখীকরণ, প্রযুক্তি উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ শক্তিশালীকরণ। দর্শক, এই সকল প্রসঙ্গে আজ আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি রানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন শোভন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক স্প্যারো গ্রুপ, সাবেক পরিচালক বিজিএমইএ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত রয়েছেন ডক্টর মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম যেমনটা বাংলাদেশের রপ্তানি খাত নিয়ে, এই সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনগুলো বাংলাদেশের রপ্তানি প্রবাহে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? ডক্টর মাজেদুল হক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আসলে বৈশ্বিক পরিস্থিতির ভিতর দিয়ে, এবং আমি বলবো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, মধ্যপ্রাচ্যের সংকট হলো, ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি, এর ভিতর দিয়ে আপনার অনেক রপ্তানি বাণিজ্য বলেন এবং বাণিজ্যের ক্ষেত্রে বলেন, আমদানি রপ্তানির ক্ষেত্রে বলেন, অনেকগুলো ঘাত প্রতিঘাত কিন্তু পার হতে হয়েছে। তবে একটা বিষয় দেখেন যে বাংলাদেশের রপ্তানি 4 মাস ধরে কেন কমলো, সেটার একটা কারণটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আপনার একটা রাজনৈতিক সরকার ছিল, রাজনৈতিক সরকার থেকে আপনার ট্রান্সফর্ম হয়ে অন্তর্বর্তী সরকার আসছে। অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু অনেক 300 থেকে 400 কলকারখানা বন্ধ হয়ে গেছে, অনেক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর ভিতরে ছিল আপনার গ্যাস সংকট, জ্বালানি সংকট ছিল। এর ভিতর দিয়ে আপনার যেটা ছিল, অনেক শিল্প গোষ্ঠীর নামে কিন্তু আপনার দুর্নীতি দমন কমিশন, আপনার আদালতে কিন্তু অভিযোগ চলমান, মামলা চলমান রয়েছে। এবং এর ভিতর দিয়ে কি হয়েছে যে কাঁচামাল ক্রয়ের যে কাঁচামাল আমদানি যে ঋণপত্র এবং মূলধনী যন্ত্রপাতি আমদানি যে ঋণপত্র, সেই ঋণপত্রগুলো কিন্তু অনেক কমে গেছিল। তার প্রভাব পড়ছে কিন্তু টোটাল রপ্তানির উপরে এখন দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হলো দেখেন যে বাংলাদেশ কিন্তু আঞ্চলিকভাবে সে তার বাণিজ্য বাড়াতে সক্ষমতা অর্জন করেনি। কারণ বাংলাদেশ টোটাল যে রপ্তানি করে, মোট রপ্তানি যেটা করে, সেটা সারভুক্ত যে 8টা দেশ আছে, এই সারভুক্ত 8টা দেশে সে তার টোটাল রপ্তানির 4% করেছে 2023-24 অর্থ বছর। আবার আরেকটা অঞ্চল আছে, বিমস্টেক একটা অঞ্চল রয়েছে, সেই বিমস্টেক অঞ্চলে কিন্তু বাংলাদেশের আপনার বাণিজ্য খুবই কম। যেখানে ভারত বাণিজ্য করে বিমস্টেক ভুক্ত দেশগুলোতে 60%, সেখানে বাংলাদেশের বাণিজ্য 6%। আবার সারভুক্ত দেশগুলোতে বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য করে 92%, আর পাকিস্তানের সাথে করে 6%। কিন্তু আপনার অন্যান্য দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য 1%-1%-এর নিচে অবস্থান করছে। তাহলে যে রপ্তানি বাণিজ্য বাড়বে, রপ্তানি বাণিজ্য বাড়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে রপ্তানি পণ্যে বৈচিত্র্যকরণ, আরেকটা হলো যে রপ্তানি বাজার বৈচিত্র্যকরণ। কিন্তু বাংলাদেশ কি আসলে রপ্তানি বাজার বৈচিত্র্যকরণ করতে পেরেছে কিনা? পারে নাই। বা বাংলাদেশ শুধু ইউরোপের বাজার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার নিয়েই কিন্তু বাংলাদেশ চলছে দশকের পর দশক। কিন্তু আপনার পূর্ব এশিয়ার বাজার, এশিয়ার বাজার, সারভুক্ত দেশগুলো, বিমস্টেক ভুক্ত দেশগুলোতে যে আমার বাণিজ্য বাড়াতে হবে, আমার যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, এ ধরনের কোনো পদক্ষেপ আসলে আমরা নিয়েছি কিনা এ পর্যন্ত সেটা দেখতে হবে। সেটা কিন্তু আমরা আদৌ নিতে পারিনি। তাহলে আসলে বাংলাদেশের যে আপনার রিজনাল কানেক্টিভিটি রয়েছে, সেই রিজনাল কানেক্টিভিটির মাধ্যম দিয়ে, আঞ্চলিক সংযোগ এর মাধ্যম দিয়ে বাড়ানোর মাধ্যম দিয়ে কিন্তু মানে আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর একটা সম্ভাবনা বাংলাদেশের ছিল, সেটা কিন্তু বাংলাদেশ কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে আমি বলবো। ডক্টর মাজেদুল হক, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। জনাব শোভন ইসলাম, এবার আপনি আপনার কাছে একই প্রশ্ন করতে চাই। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনগুলো বাংলাদেশের রপ্তানি প্রবাহে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? প্রথমত দেখেন, এই টানা 3 মাস প্রতি মাসে প্রায় 5% করে আমাদের রপ্তানি ডাউনে গিয়েছে। এবং যেটি সবচেয়ে শঙ্কার বিষয় সেটি হলো নভেম্বরে কিন্তু রপ্তানি আমাদের সবসময় বৃদ্ধি পায় আগের বছরের তুলনায়। কারণ নভেম্বর একটা পিক সিজন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আমাদের পিক এক্সপোর্ট হয় আমাদের বাংলাদেশ থেকে। সেই পিক এক্সপোর্টের মান্থে যখন 5% আপনার ডাউন হয়ে যায়, এবং যেটি আমরা নর্মালি আমরা নভেম্বরে $4 বিলিয়ন এক্সপোর্ট করি, সেখানে আমাদের এক্সপোর্ট হয়েছে 3 বিলিয়ন, একদম 3 বিলিয়নের কাছে, 3 বিলিয়নের সামান্য একটু বেশি। কাজে এটি একটি বড় ধরনের ধস বলে আমি মনে করি।
এবং এটির অনেকগুলো কারণ রয়েছে, মাজেদ ভাই অনেকগুলো ব্যাপার বললেন, কিন্তু মেইনলি আমাদের যদি কারেন্ট মার্কেটগুলোর উপর আমি কনসেন্ট্রেট করি, অফকোর্স নিউ মার্কেট ডেভেলপমেন্ট, সার্ক এবং ব্রিক্স এবং আদার যে মার্কেটগুলো আছে বিমস্টেক, ওগুলোতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু আমরা যদি মেইন মার্কেটে আমরা কথা বলি যে কেন আমাদের রপ্তানি এ মাসে কমে গেল, তাতে আমরা দেখতে পাই যে আমাদের আমেরিকাতে ওভারঅল ডিমান্ড একটু কম বিকজ অফ ট্যারিফ, অ্যান্ড ট্যারিফের কারণে রেসিপ্রোকাল ট্যারিফ যে অ্যাড হয়েছে 20%, সেই 20%-এর কারণে নর্মালি একটা বাজেটের ঘাটতি হয়ে গেছে আমাদের কাছ থেকে যারা পণ্যটি কেনে। তাদের যদি $100 বাজেট থাকে, তারা কিন্তু সে আলটিমেটলি ট্যারিফটা পে করে। তখন সে আলটিমেট ট্যারিফ পে করার জন্য তারা কিছু অংশ আমাদের উপর পাস ডাউন করেছে, কিছু অংশ আমাদের র মেটেরিয়ালের উপর পাস ডাউন করেছে, কিছু ম্যানুফ্যাকচারিং উপর পাস ডাউন করেছে, কিন্তু মেইন অংশটা কিন্তু তারা পে করছে। তাদের বাজেট কিন্তু আর বাড়ে নাই, সেই কাজেই তারা ওই বাজেট থেকে পণ্য কম কিনে সেই ট্যারিফটাকে তারা অ্যাকোমোডেট করছে। এই কারণে একটা রপ্তানিতে কম ধস দেখতে পাচ্ছি আমরা। আর একটি কারণ হলো, আমরা কিন্তু শুধু এই ধস নিয়ে শঙ্কার কোনো কারণ, মানে শঙ্কাটা আমাদের বেশি না, আমাদের আরও বেশি হলো আমরা যে প্রজেকশনটা দেখতে পাই। আমাদের কিন্তু আমাদের আগামী 3 মাসের রপ্তানি আমরা কমপ্লিটলি বুকড, আমরা বুক করে ফেলেছি কোন অর্ডারগুলো আমরা শিপমেন্ট করব। কিন্তু তার উপরে হলো আমরা কিন্তু এখন মার্কেটিং করছি হলো মার্চ, এপ্রিল, মে, জুন আমরা কি প্রোডাকশন করব। এটাতেও আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল মার্কেট সফটনেস, অ্যারাউন্ড 5 to 10% মার্কেট সফটনেস। তো এই মার্কেট সফটনেসটা হওয়ার মেইন কারণ হলো ওভারঅল ডিমান্ড ইজ লেস ইন ইউএস মার্কেট, ইন ইউরোপিয়ান মার্কেটে অলসো, বিকজ ইনফ্লেশনটা বেড়ে গেছে। বৈশ্বিক কিন্তু একটা প্রচণ্ড অর্থনৈতিক চাপের মধ্যে আছে, বিকজ ইনকনসিস্টেন্ট ট্রেড পলিসি। ট্রাম্প কিন্তু দুনিয়াটাকে উলটপালট করে ফেলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কাজেই ইনকনসিস্টেন্ট ট্রেড পলিসি, তার উপর ওভারঅল কনফিডেন্স লেভেল, আমরা যেটাকে বলি কনফিডেন্স লেভেল ফর দ্য বায়ার্স। রিসেন্টলি ম্যাকেনজি এ মাসে একটি রিপোর্ট পাবলিশ করেছে, সেই ম্যাকেনজি রিপোর্ট অনুযায়ী কনজিউমার কনফিডেন্স ইজ ডাউন। সো আমরা এইটা কিন্তু দেখতে পেয়েছি যে এই যে থ্যাঙ্কস গিভিং হলো, সেই থ্যাঙ্কস গিভিংয়ের সেলস কিন্তু ভেরি সফট, এবং আগামীতে যে ক্রিসমাস আসছে বড়দিনের, সেটির সেলসও অলসো প্রেডিকশন ইজ ভেরি সফট। তো এ কারণে বায়াররা খুব কশাস হয়ে গিয়েছে, বায়াররা তাদের বাজেট থেকে ট্যারিফ পে করছে। ওভারঅল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, যেটার উপর আমরা মেইনলি ডিপেন্ডেন্ট, এটাতে একটা ধস নেমেছে। এখন কথা হলো এটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, এর উপর আমাদের কি কি জিনিস যুক্ত হয়েছে, এর উপর মাজেদ ভাই খুব সুন্দর করে এগুলো এক্সপ্লেন করেছে। কিন্তু কথা হলো আমাদের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার একটা সমস্যা হয়েছে, আমাদের দেশে প্রচণ্ড রকম একটা ইনস্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের দেশটা যাচ্ছে। এইটাও কিন্তু বায়াররা টেক্স ইনটু অ্যাকাউন্ট। আমাদের যারা ক্রেতা, তারা দেখছে যে বাংলাদেশ ইজ এ ভেরি হাইলি রিস্ক প্রোন কান্ট্রি, রিস্কটা অত্যন্ত বেশি। কাজেই রিস্ক মিটিগেশনের জন্য বেশি দাম দিয়ে হলেও তারা অন্য দেশ থেকে পণ্যটা কিছু কিনছে, বিকজ দে ওয়ান্ট টু মিটিগেট দ্য রিস্ক। আগামী নির্বাচন নিয়েও একটা শঙ্কা আছে তাদের, নির্বাচন হবে কি হবে না, দে ডোন্ট নো। নির্বাচন হলে কি ধরনের পলিটিক্যাল আনস্টেবিলিটি হবে। গত মাসে যে চিটাগাংয়ে লেবার আনরেস্ট দেখা দিল, সেটিও তারা টেক ইনটু অ্যাকাউন্ট। এই কারণে বায়াররা তাদের পণ্য কিন্তু লাগবে, যে পণ্যটা আমাদের তারা অর্ডার করে, দে নিড দ্যাট গুডস, কিন্তু সেই গুডসের যদি কোনো ধরনের রিস্ক থাকে, দেন দে ট্রাই টু গো ফর রিস্ক মিটিগেশন। সেই রিস্ক মিটিগেশনও একটা ফ্যাক্টর। এখন আমেরিকা এবং ইউরোপ, দিস ইজ দ্য রিজন আমরা সাফার করছি। এখন আমি কুইকলি, আমাকে যদি 1 মিনিট সময় দেন, আমি বলি যে আমাদের যে নিউ মার্কেট, সেই নিউ মার্কেটের কিন্তু একটা ইনিশিয়েটিভ আমরা শুরু করেছিলাম 2004 থেকে, এবং 2004 থেকে শুরু করাতে এটা 20 বছর ধরে আমরা নিউ মার্কেট ডেভেলপমেন্ট করছি। এবং আমাদের এখানে একটা ইনসেন্টিভ ছিল 4% ইনসেন্টিভ। রিসেন্ট গভর্নমেন্ট সেই ইনসেন্টিভটাকে নামিয়ে এনেছে 2%-এ। একটা নতুন মার্কেট যখন ডেভেলপমেন্ট করতে হয়, আমরা যারা ইনভেস্টার, আমাদের কিন্তু প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। আই হ্যাভ টু গো, আমাদের অস্ট্রেলিয়া একটা নিউ মার্কেট, সেই অস্ট্রেলিয়াতে আমাদের বারবার ট্রাভেল করতে হয়, আমাদের মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ পাঠাতে হয়, আমাদের স্যাম্পল পাঠাতে হয়। কাজেই আমরা সেখানে যদি কিছু ধরনের নীতিগত সহায়তা না পাই, ওয়াই উইল ডেভেলপ দ্যাট মার্কেট? আমরা তো ইজি সেলে যাবো, প্লাস আমাদের ক্যাপাবিলিটি নাই। অন টপ অফ ইট ইন্টারেস্ট রেট এক্সট্রিমলি হাই। আমরা যে কিভাবে বড় করব, এই যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অ্যাকচুয়াল 268টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে অনেক বড় বড় গ্রুপ রয়েছে, তারা রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গিয়েছে। এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, এদের ক্যাপাসিটি কমে গেছে। আমরা যারা প্রতি বছর ক্যাপাসিটি বাড়াই, তারাও বাড়াচ্ছি না এই কারণে, কারণ এই হাই ইন্টারেস্ট 14% ইন্টারেস্ট দিয়ে কোনো ব্যবসা সাস্টেনেবল করা সম্ভব না। এখানে আমাদের কিছু নীতিগত সহায়তা ছিল, যেমন আমরা 7% আমাদের প্যাকিং ক্রেডিট যেটাকে বলি, মানে ওয়ার্কিং ক্যাপিটাল, সেটাতে আমরা 7% ইন্টারেস্ট ছিল, নো ম্যাটার হোয়াট দ্য আদার ইন্টারেস্ট রেট ইজ। রপ্তানি খাতে প্যাকিং ক্রেডিট ওয়াজ 7%, সেটিও এখন বেড়ে 14% হয়ে গেছে। আমাদের একটা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ছিল, সেটিকে পার এন্টারপ্রাইজ $30 মিলিয়ন ছিল, সেটিকে কমিয়ে $20 মিলিয়ন নিয়ে আসা হয়েছে, এবং সেটিকে আরও কমানোর চেষ্টা চলছে। ওভারঅল
একটা নীতিগত যে সহায়তা গার্মেন্টস সেক্টরকে গ্রো করার, সেটি টোটালি হ্যাজ বিন টেকেন অ্যাওয়ে। তাদের কথা হলো আমরা 50 বছরের পুরানো ইন্ডাস্ট্রি, কেন আমাদের নীতিগত সহায়তা লাগবে? কিন্তু এই গ্লোবাল টার্ময়েলের মধ্যে নীতিগত সহায়তা লাগবে। উই আর ফেসিং এ বিগার চ্যালেঞ্জ, বিগার প্রবলেমেটিক সিচুয়েশন দ্যান কোভিড। তা আমাদের কিন্তু সরকার যদি কোনো ধরনের নীতিগত সহায়তা না দেয় তাহলে তো আমাদের হবে না। এবার আমি যুক্ত হতে চাই ডক্টর মাসুদুল হক আবার আপনার সাথে। প্রধান রপ্তানি বাজারে ভোক্তা চাহিদা কমে যাওয়াকে বাংলাদেশ কিভাবে কৌশলগতভাবে মোকাবেলা করতে পারে, এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। হ্যাঁ জি, আপনি প্রশ্নটা আমি বুঝতে পারিনি। প্রধান রপ্তানি বাজারে ভোক্তা চাহিদা কমে যাওয়াকে বাংলাদেশ কিভাবে কৌশলগতভাবে মোকাবেলা করতে পারে? যে দেখেন যে বৈশ্বিক বাজারে ভোক্তা চাহিদা কমার অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি, তাই না? এবং আপনার বৈশ্বিক সংকট যেটা দেখা দিচ্ছে, একটা হচ্ছে ম্যানমেড একটা ক্রাইসিস, আর একটা হচ্ছে ন্যাচারাল ক্রাইসিস, তাই না? তা বিভিন্ন কারণে আপনার ভোক্তাদের আপনার আপনার ভোক্তার যে চাহিদা, সেই চাহিদা কিন্তু কমে যেতে পারে। বাট কিন্তু আমাদের কাছে একটাই বিষয়, আমি যদি মানে ইকোনমিক কনটেক্সটে যদি আমি সমাধানটা দিই, আমাদের সমাধানটার একটাই বিষয় যে আমার রপ্তানি বাজারে, আমার রপ্তানি পণ্যে সিঙ্গেল প্রোডাক্টে আপনার কনসেন্ট্রেশন থাকলে চলবে না। সিঙ্গেল প্রোডাক্টে মানে আপনার আরএমজি সেক্টর ডোমিনেটিং দ্য আপনার এক্সপোর্ট সেক্টর, এবং সেটা 84%, টোটাল এক্সপোর্টের 84% আরএমজি সে এক্সপোর্ট করছে। হ্যাঁ, খুব ভালো কথা, কিন্তু আমার কথা হলো যে আপনার অন্যান্য সেক্টরগুলোকে এগিয়ে আসতে হবে। আমার যদি কেন এগিয়ে আসতে হবে, আজকে কি আরএমজি সেক্টর 84% সে এনে দিচ্ছে টোটাল এক্সপোর্টের, এটা কি আসলে টেকসই? মোটেই টেকসই নয়। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। তার কারণ হচ্ছে দেখেন, আফ্রিকার দেশ বতসোয়ানা হীরা রপ্তানি করতো, আজকে বতসোয়ানা যে হীরা রপ্তানি করতো সেটা ন্যাচারাল হীরা। এখন পৃথিবীতে আপনার আর্টিফিশিয়াল হীরার ডিমান্ড বেড়ে গেছে, এখন বতসোয়ানাও কিন্তু তার রপ্তানি খাতে পড়ে গেছে। আবার নাউরু সে ফসফরাস রপ্তানি করতো, ফসফরাস রপ্তানি হঠাৎ করে গ্লোবালি ডিমান্ড কমে গেছে। হঠাৎ করে নাউরু ছিল অতি ধনী একটা রাষ্ট্র 1970 দশকে, সেই নাউরুটা অতি গরিব রাষ্ট্র পরিণত হয়েছে। সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, দুইটা দেশের উদাহরণ দিয়ে আমি বলছি যে বাংলাদেশের আরএনজি কনসেন্ট্রেশন এক্সপোর্ট যদি হয়, তাহলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। এক। দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন যে ভিয়েতনাম স্বাধীনতা অর্জন করছে 1975 সালে, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। তাহলে ভিয়েতনামের আজকে এক্সপোর্ট কত? $400 বিলিয়ন উপরে। বাংলাদেশ হচ্ছে $50 বিলিয়ন আশেপাশে ঘোরাঘুরি করছে। এর কারণটা কি? ভিয়েতনাম তার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে পেরেছে। ভিয়েতনাম সে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, সে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করেছে, অনেকগুলো বাণিজ্য চুক্তি ভিয়েতনাম অনেক দেশের সাথে রয়েছে। সুতরাং আপনার অর্থনীতি বহুমুখীকরণ করেছে ভিয়েতনাম, কিন্তু বাংলাদেশ সে জায়গায় এখনো কিন্তু পৌঁছাতে পারেনি। সুতরাং আমাদের যে প্রতিযোগী যে দেশগুলো রয়েছে, সেই প্রতিযোগী দেশগুলো থেকে কিন্তু আসলে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আরেকটা বিষয় আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে দেখেন যে নেপালের সাথে আমাদের ট্রানজিট চুক্তি হয়েছিল 1976 সালে, ভুটানের সাথে আমাদের ট্রানজিট চুক্তি হয়েছে 1984 সালে। এই ট্রানজিট চুক্তিটা বাংলাদেশ এখনো পর্যন্ত হয়তো কূটনৈতিক দক্ষতার স্বল্পতা থাকার কারণে, দক্ষতা না থাকার কারণে হয়তো এই ট্রানজিট চুক্তি ভারতকে সাথে নিয়ে এই ট্রানজিট চুক্তি আমরা ফলপ্রসূ করতে পারিনি। এজন্য আমার রিজনাল কানেক্টিভিটি আমার নাই, আমি করতে পারিনি। আমার আঞ্চলিক বাণিজ্য কমে গেছে, সার্ক ডেড হয়ে গেছে, বিমস্টেকের সাথে আমি বাণিজ্য করতে পারছি না। তা চায়নার সাথে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার ইকোনমিক যে করিডোর, সেই করিডোরে আমরা কতটুকু অবদান রাখবো, কতটুকু বাণিজ্য বাড়াবো, সেদিকেও আমাদের কোনো আমাদের আউটলাইন আছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে আসলে আপনি যেটা বলছেন যে ভোক্তার চাহিদা যদি কমে যায়, সেই চাহিদা, ভোক্তার চাহিদা তো সব দেশেই কমবে না, এক দেশে কমবে আর এক দেশে বাড়বে। সুতরাং আমার দেশ বাড়াতে হবে, আমার গন্তব্য বাড়াতে হবে, প্রোডাক্ট বৈচিত্র্যকরণ করতে হবে, আমার সম্প্রসারণ করতে হবে আমার গন্তব্যগুলো। এটা যদি আমি না করতে পারি, তাহলে বাংলাদেশের যে রপ্তানি খাত, সেটা আপনার একটা হুমকির মুখে পড়বে, এবং সিঙ্গেল প্রোডাক্ট রপ্তানি করে একটা অর্থনীতি কখনো টেকসই হতে পারে না ওয়ার্ল্ডে। এবং বাংলাদেশের সামনেও কিন্তু একটা অশনি সংকেত রয়েছে, এবং বাংলাদেশ কিন্তু রপ্তানি খাতে যেটা মুখ থুবড়ে পড়বে, সেটা কিন্তু আমি বারবার বলে আসছি আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব শোভন ইসলাম, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, উৎপাদন ব্যয় সাম্প্রতিক সময়ে যে বৃদ্ধি পেয়েছে, তা রপ্তানি প্রতিযোগিতায় কি ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে? অ্যাকচুয়ালি আমাদের উৎপাদন ব্যয় তো বেড়েই চলেছে, আমরা এটা কমাতে পারছি না। জানেন আপনারা, আমাদের নতুন লেবার ল জাস্ট পাশ করা হলো,
কাজে আমাদের উৎপাদন ব্যয় একদিকে যেমন গ্যাস বিদ্যুৎ এগুলোর উৎপাদন বেড়ে যাচ্ছে, আবার অপ্রতুল গ্যাস থাকার কারণে আমাদের ডিজেল দিয়ে অনেক সময় আমাদের বড় বড় বয়লারগুলো চালাতে হয়। ডিজেল দিয়ে যখন একটি বয়লার চালানো হয় তখন উৎপাদন প্রায় অনেক বেড়ে যায়। প্লাস এই গ্যাস না থাকার কারণে বাংলাদেশের অর্থনীতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটি কিন্তু কোনোভাবেই আমাদের গত 1 বছরে কোনো ধরনের সামাল দিয়ে ওঠা সম্ভব হয়নি। আমাদের কিন্তু গ্যাস নীতিটা, আমাদের টোটাল এনার্জি পলিসিটা করা হয়েছে হলো আমদানির উপর নির্ভর করে। আমাদের যে নতুন গ্যাস এক্সপ্লোরেশন, আমাদের যে নতুন অন্য কোনো উপায়ে একটা লং টার্ম চুক্তিতে যাওয়া এবং ডাইভার্সিফিকেশন অফ এনার্জি, এটি কিন্তু আমাদের করা হয়নি। সম্পূর্ণ ডিপেন্ড করছে স্পট মার্কেট থেকে আমরা কিভাবে আমরা জ্বালানি কিনে আমরা এই সেক্টরটাকে চালাতে পারি। প্রচুর পরিমাণ দুর্বাত্যায়ন হয়েছে। আমরা এটিকে বলবো না যে জাস্ট দুর্নীতি, এটি প্রিটি মাচ এ রবারি has taken place into our energy sector. এটির কিন্তু সাফার আমরা হচ্ছি। প্রচুর পরিমাণ আমাদের জ্বালানি খরচ বেড়ে গিয়েছে। তার উপর যেটা আমাদের সবচেয়ে মরার উপর খরার ঘা এই মুহূর্তে, সেটি হলো আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট। ব্যাংকে তাহলে সংকটে ভুগছে। সো ব্যাংক ক্যানট ফান্ড আস প্রপারলি। আমরা যে ব্যাক টু ব্যাক এলসি খুলি সেটি খুলতে সমস্যা হচ্ছে। আমরা প্রপারলি যে ওয়ার্কারের ওয়েজ দেওয়ার সময় যে আমাদের কিছু লিকুইডিটি দরকার হয় সেটি দিতে প্রবলেম হচ্ছে। প্লাস আমরা আগেও বলছি আমাদের প্যাকিং ক্রেডিট এটি আমরা পাচ্ছি না, এবং এটি দিতে হচ্ছে 14% ইন্টারেস্ট। কাজে 14% ইন্টারেস্ট দিয়ে একটা ব্যবসা সাস্টেনেবল করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের যে ফরেন ফান্ডগুলো ছিল, যেমন আমরা আমরা একটা অফশোর এলসি করতে পারতাম, সেগুলো মানে নট এনাফ রাইট নাও বিকজ দ্য ব্যাংকস ওভারঅল ক্রেডিট ইজ ব্যাড। তারপরে আমাদের আরেকটা ছিল এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। এখান থেকেও IMF এর পরামর্শ অনুযায়ী এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর যে আরেকটা ব্যবস্থা করা, এটা সাবস্টিটিউট কোনো ব্যবস্থা করা, সেটি করা হয় নাই। তো ওভারঅল দ্য কস্ট অফ মানি, কস্ট অফ ফান্ড, কস্ট অফ লিকুইডিটি হ্যাজ বিকাম ভেরি হাই। কস্ট অফ লিকুইডিটি অত্যন্ত হাই হয়ে গিয়েছে। এটির কারণে প্রত্যেকটি ছোট মিডিয়াম সাইজ ফ্যাক্টরি তো সাফার করছেই, যারা বড় বড় ফ্যাক্টরিতে যাদের প্রচুর পরিমাণ অর্থের দরকার হয় সেই ফ্যাক্টরিগুলো প্রচণ্ডভাবে সাফার করছে। তো ওভারঅল কস্ট পার গার্মেন্টস আমাদের বেড়ে গিয়েছে। তার উপর টেরিফের কারণে কিছু বায়ার কিছু অংশ তার টেরিফটা আমাদের উপর পাস অন করেছে। এটি কিন্তু আমাদের দেওয়ার মতো সামর্থ্য নেই। কিন্তু এটি একদিকে উৎপাদন খরচ বেড়ে গিয়েছে, আর একদিকে আমাদের পণ্যের দাম কমে গিয়েছে। কাজে ওভারঅল এটার উপর আমাদের একটা ফাইন্যান্সিয়াল প্রেশার পড়ছে। সেজন্য আপনি দেখছেন যে দেয়ার ইজ নো এক্সপ্যানশন ইন এনি গার্মেন্টস ফ্যাক্টরি। 268 গার্মেন্টস বন্ধ হয়েছে। যেসব গার্মেন্টস ভালো ব্যবসা করছিল, এবং আমরা যারা ভালো ব্যবসা করছিলাম তারা কিন্তু আমরা এক্সপ্যানশনে যাই নাই বিকজ অফ দ্য ট্রিমেন্ডাস লিকুইডিটি ক্রাইসিস, এবং যে কস্ট অফ ফান্ডিং সেটি প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার কারণে কোনো কিছু বাড়াই নাই, আমরা আমাদের ক্যাপাসিটি বাড়াই নাই। ওভারঅল সেখানে একটা আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন আমরা কিন্তু প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি। প্রতিযোগী দেশগুলোর কথা যদি বলি, যেমন ভিয়েতনাম রয়েছে, ভারত রয়েছে, তুরস্ক রয়েছে, তারা কোন কোন সুবিধার কারণে বাংলাদেশকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে? আমরা কম্পিট করছি গার্মেন্টস সেক্টরে, কিন্তু আমরা কম্পিট করছি। আমরা বলবো না যে ভিয়েতনাম আমাদের চেয়ে কোনো ভালো অবস্থায় গার্মেন্টস সেক্টরে আছে। তাদের একটাই সুবিধা, বিকজ তাদের কস্ট অফ ফান্ড ইজ ভেরি গুড। তারা যদিও টেরিফের মধ্যে পড়েছে, টেরিফের মধ্যে পড়ার কারণেও সত্ত্বেও তারা কিন্তু অনেক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে। তারা ইউরোপের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে, তারা বিভিন্ন দেশের সাথে, আমেরিকার সাথেও একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে তারা যাচ্ছে। তো ওভারঅল দিস FTA গুলো করা অত্যন্ত জরুরি। আমরা এখন LDC গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি। এখন আমরা চিন্তা করছি আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো করতে হবে। এটি কিন্তু 5 বছর আগের থেকেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো করার কথা ছিল। কারণ আপনি জানেন একটি ফ্রি ট্রেড, যে কোনো একটা ট্রেড এগ্রিমেন্ট করতে আমাদের 5 থেকে 3 বছর, মিনিমাম 3 থেকে 5 বছর সময় লাগে। যে আমরা এখন যদি শুরু করি, আমরা কবে এটি শেষ করব? এখানে একটি পজিটিভ নিউজ আমি বলি, সেটি হলো চায়না এবং ভিয়েতনাম এবং ইন্ডিয়া, বিকজ অফ দ্য হাই ট্যারিফ ইন পার্টিকুলারলি চায়না এন্ড ইন্ডিয়া, প্রচুর পরিমাণ অর্ডার বাংলাদেশে আসছে। এই অর্ডারগুলো আমরা এক্সিকিউট করতে পারছি, এবং কিছু কিছু এইটা একটা পজিটিভ সাইড। কিন্তু এটার একটা পজিটিভ সাইডের মধ্যেও একটা ব্যাপার আছে। আমাদের এখান থেকে অনেক সময় হচ্ছে যেটি যে অর্ডারটি ইন্ডিয়া থেকে ট্রান্সফার হয়ে বাংলাদেশে আসছে, এবং এটির জন্য একটি সিস্টেম আছে, আমরা বলি সেটি হলো ফ্রি অফ কস্ট র মেটেরিয়াল। তো র মেটেরিয়ালটা হয়তো ধরুন অলরেডি ইন্ডিয়া প্রকিউর করে ফেলেছে কিংবা অলরেডি বানিয়ে ফেলেছে, এটি যখন আমাদেরকে পাঠায় এটাকে তারা ফ্রি অফ কস্ট পাঠায়। এই FOCর উপর আমাদের কিছু অনেক ধরনের জটিলতা আছে। আমাদের FOC যদিও 50% র মেটেরিয়াল আমরা FOC ফ্রি অফ কস্টে আনতে পারি, কিন্তু এখানে কিছু জটিলতা আছে। এটির যেমন একটি সুফল আছে, এটির একটি চরম নেগেটিভ সাইডও আছে। কিন্তু ওভারঅল FOC একটি আমাদের সমস্যার কারণ এটিতে কাস্টমসের নানা ধরনের মার প্যাচের মধ্যে এবং রেগুলেশন আমাদের ফেস করতে হয়। তো ওভারঅল এটি দিয়েও আমরা সাফার করছি। কাজে আমরা মার্কেটে কম্পিট করছি, আমাদের কিছু গুড সাইডও আছে, যে আমরা কিছু ফ্রি
ট্রেড এগ্রিমেন্ট, আমাদের কিছু ট্যারিফের কারণে আমাদের কিছু অর্ডার বাংলাদেশে আসছে, কিন্তু ওভারঅল ডিমান্ড কমে যাওয়ার কারণে আমরা সেটির ফুল অ্যাডভান্টেজ নিতে পারছি না, ওভারঅল আমাদের ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে আমরা ফুল অ্যাডভান্টেজ নিতে পারছি না। আমি এখানে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে এলডিসি গ্রাজুয়েশনের কথা, এই জন্য কি বাংলাদেশ প্রস্তুত রয়েছে? এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমরা একেবারেই প্রস্তুত না, কারণ আমাদের যদি কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো না হয়ে থাকে তাহলে তো আমরা একেবারেই প্রস্তুত না। আমরা যে প্যারামিটার, 3টি প্যারামিটারের উপর ভিত্তি করে আমাদের এলডিসি গ্রাজুয়েশন দেয়, সেই প্যারামিটারগুলোতে বাংলাদেশ ওয়ে অ্যাহেড, কাজে আমাদের এলডিসি গ্রাজুয়েশন না করেও কোনো উপায় নাই। কিন্তু এটির যে ব্যাকগ্রাউন্ড কাজগুলো আমাদের করা দরকার ছিল, যেমন ইউরোপিয়ান ডিউ ডিলিজেন্সে আমাদেরকে ট্রেসেবিলিটির একটা মাপকাঠি দিতে হবে ফর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, আমাদের র মেটেরিয়াল, আমাদের নিজেদের প্রচুর অংশ আমাদের ভ্যালু এডিশন করতে হবে, সেটি না থাকলে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এগুলো কোনো কিছুই আমরা রেডি না। তাছাড়া নতুন যে লেবার লটি পাস হলো, সেই লেবার লতে অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে, যেমন আগে আমাদের ওয়েজ রিভিউ হতো এভরি 5 ইয়ার্স, এখন সেটিকে চেঞ্জ করে করা হয়েছে এভরি 3 ইয়ার্স। আমাদের এখানে খুব সহজে এখন ট্রেড ইউনিয়ন করা সম্ভব হবে। কাজেই আমরা কি ট্রেড ইউনিয়নের জন্য প্রস্তুত কিনা? আমাদের ট্রেড ইউনিয়নের কোনো অসুবিধা নাই, কিন্তু এটিতে কিন্তু একটু ট্রেনিংয়ের দরকার হয়, বোথ লেবার সাইড ট্রেনিং, মালিক সাইডের ট্রেনিং, ট্রেড যে অর্গানাইজেশন মানে ডিফারেন্ট যে ট্রেড ইউনিয়নগুলো আছে তাদের ট্রেনিং, ওভারঅল কিন্তু সেই ট্রেনিং দিয়ে তাকে প্রস্তুত করা হয়নি। হঠাৎ করে যদি আমরা একটি নীতি চাপিয়ে দেই, এবং এখানে নিয়মই হলো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইবার, আমি সম্পূর্ণভাবে সরকারের নিন্দা করব না, কিন্তু আমাদের ধরেন যিনি লুৎফে সিদ্দিকী যিনি এসেছেন, উনি কত দূর প্র্যাকটিক্যাল নলেজ রাখেন বাংলাদেশের গার্মেন্টস সম্পর্কে। উনি হঠাৎ করে এই ট্রেড এগ্রিমেন্টের জন্য এত সাপোর্ট দিয়ে এই আমাদের যে এই লেবার লটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, এটির কতখানি যুক্তিকতা আছে? আমাদের না করলেও আমাদের উপায় ছিল না, আমাদের একটি লেবার ল, নতুন লেবার লতে যেতে হতো। কিন্তু এখানে কিছু কিছু জিনিস কিন্তু আমরা ফাইট করতে পারতাম। এভরি 3 ইয়ার্স আমাদের ওয়েজ রিভিউটা করা সত্যি দরকার আছে কিনা, যেখানে আমরা প্রতি বছর কিন্তু গ্যারান্টিড 9% ইনক্রিমেন্ট সমস্ত ওয়ার্কারদের দেই, যেটি আগে 5% ছিল। 2024-এ গিয়ে আমরা সেটাকে আপডেট করে 9%-এ করলাম। কাজে 9% যেখানে অটো ইনক্রিমেন্ট হয়, সেখানে আমাদের সক্ষমতার ব্যাপারটি একটু বিবেচনার দরকার ছিল। তাছাড়া এভরি 3 ইয়ার্সে যদি আমরা ট্রেড মানে ওভারঅল ওয়েজ রিভিউ করি, আপনি জানেন যখনই ওয়েজটা রিভিউ হয় তখন একটা লেবার ক্রাইসিস তৈরি হয়, সব দাবি দাওয়া নিয়ে মানুষজন রাস্তায় নেমে যায়। কাজে এটি আগে 5 বছরে হতো, এটি এখন 3 বছরে হবে। এটি কি সম্ভব? কাজে এই ধরনের মানে নন প্র্যাকটিক্যাল নলেজ বেসড আমাদের যারা এই মুহূর্তে আমাদের মাথার উপরে বসে রয়েছেন, তারা এই ধরনের নন প্র্যাকটিক্যাল নলেজ, তাদের অ্যাকচুয়াল ফিজিক্যালি বাংলাদেশে ব্যবসা চালানোর কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে এসে আমাদের উপর বিভিন্ন জিনিস চাপিয়ে দিচ্ছে। উই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। আমাদের এত বড় একটা ডিসিশন, উই শুড হ্যাভ ওয়েটেড ফর এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট টু কাম অ্যান্ড দেন টেক দ্যাট ডিসিশন। ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়া এই ডিসিশনটি নেওয়া আমার মনে হয় প্রচণ্ড ভুল হয়েছে। আমি এবার যুক্ত হতে চাই ডক্টর মাজেদুল হক আপনার সাথে। আমি জানতে চাই, রপ্তানি পণ্যের বহুমুখীকরণে আর কি ধরনের উদ্যোগ যুক্ত হলে দেশের অবস্থান আরো শক্তিশালী হতে পারে? যে দেখুন, যে 17 বছর আগে আপনার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যেটা একটা পলিসি নিয়েছিল, সেটা হচ্ছে যে 1 গ্রাম 1 পণ্য। পরবর্তীতে গত বছর 2024-এর প্রথমের দিকে হয়তো আবার একটা উদ্যোগ নিয়েছে যে 1 জেলায় 1 পণ্য। তাহলে এটাও থেমে গেছে, তাহলে আগেরটাও থেমে গেছে, এটাও থেমে গেছে। আসলে রপ্তানি বহুমুখীকরণ, রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ করার জন্য যে উদ্যোগটা আসলে নিতে হবে, সেটা রাষ্ট্রকেই নিতে হবে। হয়তো প্রাইভেট সেক্টর এটাকে এক্সপেডাইট করবে, সহযোগিতা করবে। এখন এখানে পলিসিগতর একটা বিষয় রয়েছে এবং প্রাইভেট সেক্টরের একটা ভূমিকা রয়েছে। প্রাইভেট খাতকে যদি আপনি আপনার পলিসিগত দিয়ে সাপোর্ট না দেন, তাহলে তো প্রাইভেট খাত এগিয়ে আসবে না, তাই না? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে দেখেন, যে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের বিষয়টা, যে বাজার মানে আমার যেটা যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত করে, এক সময় আপনার আফ্রিকার একটা দেশ আপনার জনশক্তি নিয়েছিল, আপনার অনেক লোকজন নিয়েছিল সেখানকার শ্রমিক হিসেবে। ওই বাজারটা, আমি তখন একটা পত্রিকায় কলাম লিখেছিলাম যে ভারত কিন্তু এই বাজার দখল করতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা ওই দেশের সাথে 5 বছর পরে নেগোসিয়েশন করা শুরু করেছে। তাহলে দেখেন যে আপনাকে বাজার ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে, এবং এটার জন্য আসলে দরকার বিদেশি যে মিশনগুলো রয়েছে বাংলাদেশের, সেই কূটনৈতিক তৎপরতার মাধ্যম দিয়ে, কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে, কূটনৈতিক ডিপ্লোমেটিক রিলেশনশিপ, ইকোনমিক ডিপ্লোমেসি এস্টাবলিশ করার মাধ্যম দিয়ে আমাদেরকে আসলে রপ্তানি
গন্তব্য এবং রপ্তানি পণ্য দুটাকেই আমাদেরকে ডিসপ্লে করতে হবে বহির্বিশ্বে। আর আমাদের অভ্যন্তরীণ বাজারে যেটা হচ্ছে যে পলিসি সাপোর্ট, যেরকম আপনার ইডিএফ এর কথা বললেন, ইডিএফ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড দিনে দিনে হচ্ছে কমাই দিচ্ছে, মানে ইন লাইট অফ আইএমএফ ইনস্ট্রাকশন, এটা একটা উদ্যোগজনক। আরেকটা বিষয় হলো যে আপনার এক্সপোর্ট ইনসেন্টিভ তো আসলে এলডিসি গ্রাজুয়েশনের পরে হয়তো কমে যাবে, থাকবে না। তো নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। তাহলে নানামুখী চ্যালেঞ্জ যে বাংলাদেশ মোকাবেলা করছে, সেই নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কিন্তু আসলে রাষ্ট্রেরও আপনার একটা আছে, একটা হয়তো আমি সফলতা ব্যর্থতা দুটাই রয়েছে। কারণ টাইমলি আপনার যদি আমি গ্যাস সাপোর্ট না দিতে পারি, টাইমলি যদি আমি জ্বালানি সাপোর্ট না দিতে পারি, তাহলে যে অর্ডারগুলো আজকে আমার আরএমজি সেক্টরে যে অর্ডারগুলো আসতেছে তারা টাইমলি এক্সিকিউশন করতে পারছে না। তাহলে এটা একটা কিন্তু অনেক বড় ধরনের চ্যালেঞ্জ। আবার রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা এখনো বেশি দূরে যেতে পারিনি। আবার ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেখানে আমরা এক্সপ্লোরেশন করতে আমরা রাতারাতি পাচ্ছি না। আমাদের কিন্তু নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। সুতরাং আমি শুধু প্রাইভেট সেক্টরকেই আমি যে কোনো বিষয়ে আমি চাপিয়ে দিব তা না, আমার রাষ্ট্রের কিন্তু অনেক বড় একটা উদ্যোগ গ্রহণ করতে হবে, যে উদ্যোগগুলো গ্রহণ করেছে বিশ্বের মানে অন্যান্য দেশগুলো যেটা গ্রহণ করছে। এটা আমার সহকর্মী এখন যিনি আছেন উনি অবশ্যই আমার থেকে ভালো জানেন। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে রপ্তানি পণ্যের বৈচিত্র্য যে এই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে উদ্যোগগুলো নিয়েছিল, সেই উদ্যোগগুলো কিন্তু আসলে ব্যর্থ হয়েছে। দুটো উদ্যোগের কথা আমি আপনাকে বললাম। আরেকটা কথা হলো যে দেখেন যে আমার এক্সপোর্ট বাড়াতে হবে, এক্সপোর্ট ইনকাম বাড়াতে হবে, না হলে আমার অর্থনীতি সাস্টেনেবল হবে না। আমার বিদেশি ঋণ আমার বেড়ে গেছে 5 বছরে 42%। তাহলে আমার যে রপ্তানি আয়ের তুলনায় বিদেশি ঋণ 100 মানে এটা হচ্ছে 192% এখন। তাহলে রপ্তানি এবং বিদেশি ঋণের যে পার্থক্যটা এখন এত ব্যাপকভাবে বেড়ে গেছে, বিদেশি ঋণের চাপটা মোকাবেলা করার জন্য কিন্তু আমার ফরেন এক্সচেঞ্জ আমার ফরেন কারেন্সি দরকার, সেটা একমাত্র আসবে রপ্তানি মাধ্যম দিয়ে। তাহলে আমার বিদেশি ঋণের যে চাপ বাংলাদেশে দিনে দিনে বেড়ে চলেছে, সেটার সামাল দেওয়ার জন্য আমার রপ্তানি আয় কিন্তু দরকার, এবং এটার জন্য আমার দরকার আসলে বাজারের এক্সপানশন, পণ্যের বৈচিত্র্যকরণ। এবং আমি আরেকটা কথা বলবো, দেখেন যে আমরা যে বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক যে ব্লকগুলো রয়েছে, যেরকম রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ আরসেপ একটা ব্লক রয়েছে, এই আরসেপ ব্লকের সাথে যদি আমরা আরসেপে যদি সদস্য হতে পারি, তাহলে সেখানে আমরা হয়তো শুল্কমুক্ত সুবিধা আমরা পাবো, সেখানে আমাদের এফডিও বাড়বে। তাহলে আমাদের এফডিআর ক্ষেত্রেও তো বাংলাদেশ অনেক পিছিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভিতরে কিন্তু এফডিআর যে প্রবাহের দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে। এবং আপনি শুনে অবাক হবেন, ভুটানে 2023 থেকে 2024 যে এফডিআর গ্রোথ, বিদেশি বিনিয়োগের গ্রোথ হয়েছে 600% উপরে। কেন জানেন? ডক্টর মাজেদুল হক, আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে এই প্রসঙ্গেই শুনবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার শুরুতে যুক্ত হতে চাই ডক্টর মাজেদুল হক আপনার সাথে। আপনি যেমনটা বলছিলেন সেটাও শুনতে চাই, এবং এর সাথে আমি যুক্ত করতে চাই ব্যাংকিং খাতের সংকট ও এলসি খোলার জটিলতার বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। জি, খুব ভালো একটা কথা প্রশ্ন করছেন আমাকে। প্রথমে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বলতে বলতে শেষ হয়ে গেছিল, সেটা দেখেন যে দক্ষিণ এশিয়ার ভিতরে ভুটানে আপনার এফডিআই বেড়েছে 600% উপরে 2023 সাল থেকে 2024 সালে, এই 2 বছরের গ্রোথ। কিন্তু বাংলাদেশে সেটা কিন্তু মানে খুব কম, এটা খুব কম আমি বলবো। এর কারণটা কি? তার কারণ হচ্ছে যে দেখেন যে বাংলাদেশ বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান 193তম, হেনলি অ্যান্ড পার্টনারের যে সূচকটা করে সেটা, সেখানে ভুটানের অবস্থান কিন্তু 92তম। তাহলে আজকে দক্ষিণ এশিয়ার ভিতরে বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এত হাইয়েস্ট পজিশনে, তাই না? তাহলে কেন আমার বিনিয়োগ আসবে? কারণ এটার সাথে তো আমার এক্সপোর্ট প্রবাহ এটার সাথে জড়িত। তাহলে আমি বলবো যে আসলে আমাদের যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট বলেন, ইনভেস্টমেন্ট পলিসি বলেন, এক্সপোর্ট পলিসি বলেন, এবং আরেকটা বিষয় যদি বলি যে বাণিজ্য উদারীকরণ যে নীতিটা বাংলাদেশে পৃথিবীর মানে বিশ্বের ভিতরে বাংলাদেশের যে বাণিজ্য, সেই বাণিজ্যটা কঠোর বাণিজ্য নীতি। এই কঠোর বাণিজ্য নীতি নিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বারবার কথা বলেছে। সুতরাং বাংলাদেশের বাণিজ্য নীতিটাকে উদারীকরণ করতে হবে, যেমনটা ভিয়েতনাম 1986 সালে তার 2 মাস অর্থনৈতিক সংস্কারের মাধ্যম দিয়ে কিন্তু সে বাণিজ্য নীতিটা উদার করেছিল। আজকে তার ফলাফল কিন্তু ভিয়েতনাম পেয়েছে। আজকে আমার বাণিজ্য নীতি এখনো কঠোর বাণিজ্য নীতি। সুতরাং এটা রাষ্ট্রের একটা, আমি বলবো যে রাষ্ট্রকে এটা সংশোধন করতে হবে। আরেকটা হলো যে দেখেন যে রপ্তানি কমে গেল কেন? রপ্তানি কমে যাওয়ার তো অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ যদি বলি যে বাংলাদেশের যে ব্যাংকিং খাত, সেটা দক্ষিণ এশিয়ার ভিতরে সব থেকে একটা খারাপ অবস্থানে রয়েছে।
বাংলাদেশের ব্যাংকিং খাতে যে আপনার ক্যাপিটাল শর্টফল, যে মূলধন মানে মূলধন সংরক্ষণের হার দক্ষিণ এশিয়ার ভিতরে এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে 3%, যেখানে 10 থেকে 12% রাখতে হয়। তাহলে এই যে মানে আজকে 2 ডজন ব্যাংক, 24-25টা ব্যাংকের ক্যাপিটাল শর্টফল রয়েছে, অনেকগুলো ব্যাংক দুর্বল হয়ে গেছে, অনেকগুলো ব্যাংক আস্থাহীনতায় পড়ে গেছে। সুতরাং ব্যাংকগুলো যখন আস্থাহীনতায় পড়ে যায় তখন তো আর ডিপোজিট ইনফ্লো হয় না। তাহলে এই ব্যাংকগুলো কি হচ্ছে, বাংলাদেশের 30টা ব্যাংকের কাছাকাছি কিন্তু এখন আপনার ফাইন্যান্সিং ডিসিশন নিতে পারছে না। আপনি 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 ফরেন ট্রেডে ফাইন্যান্সিং বলেন এবং ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বলেন, তারা ফাইন্যান্সিং ডিসিশন কিন্তু নিতে পারছে না, কারণ তারা দুর্বল হয়ে গেছে, ওই স্ট্রেংথ তাদের এখন আর নাই। তাহলে ব্যাংক খাতের একটা দুর্বলতার কারণে, নাজুক ব্যাংক খাতের, ভঙ্গুর ব্যাংক খাতের কারণে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট খাতের একটা বড় ধরনের একটা প্রভাব পড়েছে। এটা আমি মনে করি যে সামনের দিনে এটা আস্তে 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 এটা ঠিক হবে যদি সুশাসন ফিরে আসে। অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা, ব্যাংক খাতে সংস্কার করার জন্য। এবং আরেকটা বিষয় আমি বলবো যে অন্তর্বর্তী সরকার কিন্তু আপনার সংস্কার কার্যক্রম কিন্তু আপনার অব্যাহত রেখেছে, এটা শেষ হয়ে যায় নাই। এটা হচ্ছে 60%, 40% পর্যন্ত করেছে। রাজনৈতিক সরকার পরবর্তীতে যে রাজনৈতিক সরকার যদি এই সংস্কার কাজটাকে ওয়েলকাম করে যদি এগিয়ে না নেয়, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক ভঙ্গুরতা আরো বেড়ে যাবে, অর্থনৈতিক পঙ্গুত্ব আরো বেড়ে যাবে। যে অর্থনীতি নিবিড় পরিচর্যা কেন্দ্রে শায়িত ছিল সেই অর্থনীতি কিন্তু ডেড হয়ে যাবে। সুতরাং আমি বলবো সামনে যে রাজনৈতিক সরকার আসছে, সেই রাজনৈতিক সরকার একটা আমি মনে করি প্রতিযোগিতামূলক একটা নির্বাচনের মাধ্যম দিয়ে, গ্রহণযোগ্যমূলক নির্বাচনের মাধ্যম দিয়ে যে রাজনৈতিক সরকার আসতেছে, তাদের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে যে আমার যে গতিহীন অর্থনীতিটাকে কিভাবে গতিশীল করা যায়। এবং আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলে আসছি যে আপনার যে রপ্তানি খাতকে আপনার প্রমোট করার জন্য যে সামনের দিনে যে চ্যালেঞ্জ রয়েছে, এলডিসি গ্রাজুয়েশনকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জ গুলো রয়েছে, সেই চ্যালেঞ্জ আমরা এখনো মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি। মানে আমরা এলডিসি গ্রাজুয়েশনের শুধু কাগজে কলমেই এই কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করব সেটা কাগজে কলমেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত এটা আমি মনে করি যে মানে সক্ষমতা অর্জন করবে কিনা আমি জানি না এই মোকাবেলাটা। কারণ আমার হঠাৎ করে আমার 12-14% যদি আমি ডিউটি দিয়ে যদি আমার রপ্তানি পণ্য আমাকে রপ্তানি করতে হয়, তাহলে তো আমার এক্সপোর্ট ইনকাম আমার অনেক কমে যাবে। আমি এইদিকে বলছি আমি $75 বিলিয়ন এক্সপোর্ট করব, $100 বিলিয়ন এক্সপোর্ট করব, উন্নত বাংলাদেশ করব, কিন্তু আমার একটা গ্রাজুয়েশন চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জটাকে আমরা 2018 সাল থেকে যদি আমি ধরি, এখনো পর্যন্ত এটার এখনো আমরা দিক নির্দেশনা, এটা আউটলাইন, এটা গাইডলাইন আমরা এখনো ঠিক করতে পারলাম না। তাহলে আমাদের আসলে ব্যর্থতা রয়েছে। শুধু যে প্রাইভেট সেক্টরকে আমরা এ করবো বারবার তা না, এটা কিন্তু এর তো রাষ্ট্রের প্রয়োজন ছিল। এখন আমরা এলডিসি গ্রাজুয়েশন করতে যাচ্ছি এবং অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশন হোক, এবং অনেক ঢাকা ভিত্তিক 16টা ব্যবসা গোষ্ঠী চাচ্ছে যে তারা এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে যাক। আপনাকে ধন্যবাদ, আপনি এই সঙ্গেই থাকেন আমাদের। জনাব শোভন ইসলাম, আমি আপনার কাছে জানতে চাই, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি তো অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে এই বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কোন খাত অগ্রাধিকার পেলে আরো বেশি রপ্তানি সম্প্রসারণে সহায়তা পাবে? আমি মনে করি আমাদের যদিও রপ্তানি খাত ডাইভার্সিফিকেশন করতে হবে, যেটা মাজেদ ভাই বারবার করে বলছেন, কিন্তু আমি মনে করি আমাদের এটা করতেই হবে। অফকোর্স আমি এটার কোনো দ্বিমত পোষণ করছি না। তা আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে, এটি কিন্তু আরও গ্রোথের হিউজ অপরচুনিটি আছে। আপনারা দেখেছেন সামান্য কিছু পলিসি সাপোর্টের জন্য একটি রপ্তানি খাত আজকে $40 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। আমাদের ব্যাক টু ব্যাক, তারপরে আমাদের ইভেন কোভিডের সময় আমাদের যে প্যাকিং ক্রেডিট, একটা পিসি রিফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা হলো, আমাদের ওয়ার্কারদের বেতন জন্য একটা সহজ ঋণ দেওয়া হলো। এসব কারণে কিন্তু আমাদের সেক্টরটি টিকে গেল এবং আগিয়ে গেল প্রচুর পরিমাণ। 40 বিলিয়ন, আমরা কিন্তু এখন $50 বিলিয়ন স্বপ্ন দেখছিলাম, কিন্তু এর মধ্যে কিছু একটা দুর্ঘটনা হলো এবং তারপরে আমাদের রেভলিউশন আসলো, একটা হোয়াটএভার যে পলিটিক্যাল আনস্টেবিলিটি আসলো, এবং তারপরে যে পলিসিগত সাপোর্ট সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না একেবারেই। আমাদের বৃদ্ধিতে সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে? অফকোর্স এই মুহূর্তে তারা কোনো ধরনের পলিসিগত সাপোর্ট আমাদেরকে এক্সটেন্ড করে নাই। ইডিএফ এর স্বল্পতার কথা বলছি, ব্যাংক ঋণের উচ্চ হার, যদিও বাংলাদেশ ব্যাংক প্রচুর পরিমাণে চেষ্টা করছে কিছু অর্ডার ফিরিয়ে আনার জন্য ব্যাংকিং সেক্টরে, কিন্তু ওভারঅল দিস ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। কিন্তু একটা অনেক কিছু তারা করতে
করতে পারতেন, আমাদের অফশোর লোনের একটি ব্যবস্থা করতে পারেন, রপ্তানি খাতকে কোনো ধরনের সহযোগিতা দিয়ে কিছু আমাদের সহজলভ্যে আমাদের কিছু ঋণের ব্যবস্থা করা যেত, যাতে করে রপ্তানি খাত কম্পিট করতে পারে। 14% ইন্টারেস্ট রেট নিয়ে কিন্তু রপ্তানি খাত কম্পিট করতে পারবে না। কিন্তু আমি এখনো বিশ্বাস করি যদি আমরা কিছু ধরনের পলিসিগত সাপোর্ট সরকারের থেকে পাই, আমরা চাচ্ছি না কোনো ধরনের মানে দিয়ে দেওয়া হ্যান্ড আউট, আমাদের সাপোর্ট দরকার, আমাদের মনিটারি পলিসি ফিসকাল পলিসির সাপোর্ট দরকার। সাপোর্টটি পেলে আমরা আমাদের যে কস্ট অফ ফান্ডিং এটাকে যদি কমাতে পারি আমরা প্রচুর এগিয়ে যেতে পারবো। আমাদের কিন্তু রপ্তানি খাত, আমাদের বাংলাদেশের মানুষ এবং এন্টারপ্রেনিউরস অত্যন্ত এন্টারপ্রাইজিং এবং অত্যন্ত পরিশ্রমী। আমরা ইজিলি আমাদের রপ্তানি পণ্যের ডাইভার্সিফিকেশন প্রচুর পরিমাণ হচ্ছে। বাংলাদেশের কিন্তু এখন সমস্ত পৃথিবীর বড় বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশে কাজ করে, বাংলাদেশের অনেক মাল্টি প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হয়। কিন্তু আমাদের যে হাই ফ্যাশন গার্মেন্টস, যেটি আপনি সিনথেটিক, ধরেন আপনি যেটি পরে আছেন, আমি যে স্যুটটি পরে আছি, এটিও বাংলাদেশে তৈরি হচ্ছে, কিন্তু এটির পরিমাণ আরও বাড়ানো দরকার। বেসিক থেকে আমাদেরকে বের হয়ে যে আরও হাই ফ্যাশন গার্মেন্টস যেতে হবে, সেই জন্য যে বিনিয়োগটি দরকার, অর্থনৈতিক যে সাপোর্টটি দরকার, এবং এই সাপোর্টটি যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি তৈরি করা যায় এবং সরকারের কিছু নীতিগত সহায়তা পাওয়া যায়, তাহলে কিন্তু এই সেক্টরটি ইজিলি আমাদের $10 বিলিয়ন শুধু রপ্তানি সেক্টরেই বাড়বে এবং আমরা নতুন মার্কেট সম্প্রসারণ করব। আমাদের সার্কের একটি মার্কেট আছে, আমাদের চায়নার মার্কেট আছে, সেই মার্কেটে আমরা যেতে পারছি না, কারণ আমাদের এটি এখন নেগেটিভ গ্রোথে চলে গেল। আমাদের যে রপ্তানি হতো ইন্ডিয়াতে ফর এক্সাম্পল, আমাদের $1 বিলিয়ন কাছাকাছি চলে গিয়েছিলাম, এটি আবার কমা শুরু করেছে, কারণ হঠাৎ করে পোর্ট দিয়ে, ল্যান্ড পোর্ট দিয়ে আমাদের রপ্তানি বন্ধ করে দেওয়া হলো, কারণ তারা একটা রেসিপ্রোকাল ইন্ডিয়া অ্যাকশন নিল, আমরা সুতা আমদানি বন্ধ করে দিলাম স্থলবন্দর দিয়ে, তারাও আমাদের পণ্য রপ্তানি, গার্মেন্টস পণ্য রপ্তানি বন্ধ করে দিল। সিমিলারলি এই ধরনের প্রতিবন্ধকতা আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের রপ্তানি উদারীকরণ করতে হবে, আমাদের ওভারঅল পলিসি উদারীকরণ করতে হবে, আমাদের কমপ্লিটলি যদি আমরা ডিরেগুলেশন করে দিই, আমাদের কেন একটা বন্ড কমিশনের দরকার হবে? আমরা সবকিছু অটোমেশন করে আমরা অডিটের মাধ্যমে একটা ওপেন পলিসি থাকবে। এত ধরনের রেড টেপ, এত ধরনের সরকারি আপনার যদি সচিবদের দৌরত্ব থাকে, মানে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার যদি এত প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে ফরেন ইনভেস্টর আসবে না, আমরা যারা লোকাল ব্যবসা করি তাদের পক্ষেও এটাকে গ্রো করা সম্ভব হবে না। তো আমাদের বাণিজ্য ওভারঅল ট্রেডটাকে উন্মুক্ত করে দিতে হবে, আমাদের ওভারঅল যে আমাদের ট্রেড পলিসি আছে এটাকে উন্মুক্ত করে দিতে হবে। ডিরেগুলেশন, টোটাল ডিরেগুলেশন, বৈদেশিক ভাবমূর্তিও নষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণ নষ্ট হচ্ছে, কারণ আপনার যদি এত রেড টেপ থাকে, আপনার একটি স্যাম্পল বানানোর জন্য জিনিস আনতে আমাদের ধাপে ধাপে বিভিন্ন নতুন কিছু করতে গেলেই আমাদের সেটিকে অনেক এক্সপ্লেনেশন করতে হয়। জাস্ট গিভ ইউ এক্সাম্পল, আমাদের এখন সাস্টেনেবল কেমিক্যাল আনতে হয়। সাস্টেনেবল কেমিক্যাল বলে একটা টি ডাই বলে একটা ডাই আছে, সেই ডাইটি হঠাৎ করে যখন প্রথম বাংলাদেশে আসা শুরু করলো, এটি টোটালি ন্যাচারাল টি বেসড, আমরা যে চা খাই সেই চা বেসড ডাই, সেটি যখন আসা শুরু করলো কাস্টমারটির জন্য প্রচুর একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো যে এটা কি, এটা কি ড্রাগ না এটা কি জিনিস। কিন্তু এটা যে একটা ডাই, এটা একটা কেমিক্যাল টু সাস্টেনেবলি ডাই ইওর গার্মেন্টস, সেটি তারা বুঝতে ছিল না। এই ধরনের প্রতিবন্ধকগুলো আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের টোটাল ডিরেগুলেশনে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের রপ্তানি সেক্টর ট্রিমেন্ডাসলি বেনিফিটেড হবে এবং এগিয়ে যাবে। এবং এগুলোই হলো আমাদের কম্পিটিটিভ প্রতিবন্ধকতা। কম্পিটিটিভনেসে বাংলাদেশ কেন পিছিয়ে আছে, ইনভেস্টমেন্টে বাংলাদেশে কেন আজকে 193, কম্পিটিটিভনেসে আমরা কেন 124, এগুলো আমাদের সিরিয়াসলি চিন্তা করে একটা কম্প্রিহেন্সিভ পলিসির মাধ্যমে আমাদের এগোতে হবে। আমরা অনেক কিছু আশা করেছিলাম এই সরকারের কাছ থেকে, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। আমরা আশা করব যে নির্বাচিত সরকারটি আসবে, তারা যেন একটুখানি প্র্যাকটিক্যাল চিন্তা করে ব্যবসায়ীদের সঙ্গে কাজ করে ব্যবসায়ী বান্ধব একটি পরিবেশ তৈরি করতে পারে। এটি আমাদের দৃঢ় মানে বিশ্বাস থাকবে বা আশা থাকবে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, প্লিজ ওয়ার্ক উইথ আস, আমাদের সাথে কাজ করুন, যাতে করে আমরা ট্রেড পলিসিকে নতুন করে সাজাতে পারি। এখানেও আমরা কিছু কিছু আশার সংকেত যে দেখছি না তা না, আশার সংকেত দেখছি, আবার কিছু কিছু প্রতিবন্ধকতাও দেখছি। তারা হঠাৎ করে গণতান্ত্রিক লিবারালাইজেশনের কথা বলছেন বিজনেস রান ইটস ওন ওয়ে। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা বিজনেস কিভাবে ডিরেগুলেশন করে আমরা এটাকে বাড়ায় নিতে পারি, উদারীকরণ এবং টোটাল ডিরেগুলেশন উইথ গভর্নেন্স অফকোর্স থাকবে, লুটপাট হতে দেওয়া যাবে না, কিন্তু গভর্নেন্স থাকবে বা ডিরেগুলেশন থাকবে। রেড টেপগুলোকে দূর করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ডক্টর মাজাদুল হক, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন।